লেখিকা প্রিয়াঙ্কা শীর। প্রতিবিম্ব। তার ছবির সামনে বিষণ্ণভাবে বসে থেকে ভাবছিল, জীবন কি তবে তাকে প্রতি মুহূর্তে আঘাতে দিয়ে যাবে? তুলিকা স্বামীকে হারিয়েছে আজ 15টা বছর হয়ে গেল, তবু সে আঘাত যে আজও ভীষণ তরতাজা তুলিকার কাছে। কিন্তু এর মধ্যে তার জোয়ান ছেলেটাকেও নিষ্ঠুরভাবে কেড়ে নিল ভগবান। নিয়তির এ কেমন অবিচার! নিজের সদ্য বিধবা যুবতী বৌমার দিকে ভালো করে তাকাতে পারে না তুলিকা। ওকে দেখলি ওর মনটা হু হু করে কেঁদে ওঠে। নিয়তিকে বারবার কেঁদে কেঁদে অভিশাপ করে তুলিকা। বারবার কেঁদে কেঁদে প্রশ্ন করে, কেন ঠাকুর, কেন এই অবিচার করলে আমাদের সাথে? মেয়েটার কি এমন বয়স যে এর মধ্যেও বিধবা হলো? হায় রে নিয়তি! অল্প বয়সী বিধবা মেয়ে মানুষের জীবন যন্ত্রণাটা যে কতটা কঠিন তা নিজের জীবন দিয়ে প্রতি মুহূর্তে উপলব্ধি করেছে তুলিকা। এখন সেই ঘটনার পুনরাবৃত্তি এই নিষ্পাপ মেয়েটার সাথেও হলো। কিছুতেই মন থেকে নিষ্ঠুর সত্যিটা মানতে পারছে না তুলিকা। তুলিকার স্বামী শ্বশুরের রেখে যাওয়া টাকায় ওদের আর্থিক অভাব হয়তো কোনোদিনই হবে না, কিন্তু একটা মানুষের অভাববোধ তো শুধুমাত্র অর্থের নিরিখে মাপা যায় না। আজও ওর চোখের সামনে সেই ছবিটা জ্বলজ্বল করছে, যখন বিয়ের আগে প্রথমবার শ্রুতিকে ওর সাথে আলাপ করাতে নিয়ে এসেছিল বুবান। মেয়েটার মায়া মাখানো মুখটা সেই প্রথম দিনেই বড্ড টেনেছিল তুলিকাকে। মা মরা মেয়েটাকে তুলিকা নিজের বৌমা ভাবতে পারেনি কখনো। শ্রুতি চিরকালই তুলিকার কাছে ওর নিজের মেয়ে, মেয়ের মতো নয়। তাই তো শ্রুতির প্রথম দিনের সেই হাসি হাসি মুখটা কিছুতেই ভুলতে পারে না তুলিকা। মেয়েটা কত আশা নিয়ে নতুন সংসার বেঁধেছিল। সেদিন বুবানও ভীষণ খুশি ছিল শ্রুতিকে নিজের জীবন সঙ্গী হিসেবে পাবে বলে, আর শ্রুতির চোখেও নতুন জীবন শুরু করার অফুরান খুশি চিকচিক করছিল। সেই সময় কেই বা ভাবতে পেরেছিল নিয়তির অমোঘ অভিশাপে বিয়ের 6 মাসের মধ্যেই বাইক অ্যাক্সিডেন্টে তার তরতাজা জোয়ান ছেলেটা এক নিমেষে শেষ হয়ে যাবে। সেই চরম অভিশপ্ত দিনের কথা ভাবলে আজও তুলিকার বুকের ভেতরটা আমূল কেঁপে ওঠে। কিন্তু মানুষ তো নিয়তির দাস। নিয়তিকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় তো থাকে না মানুষের কাছে। তবু কি এই অসহ্য যন্ত্রণাগুলোকে গেলা যায়? না, যায় না। তাই তুলিকাও এই নির্মম সত্যিকে কিছুতেই মানতে পারছে না। সদ্য বিবাহিতা শ্রুতির ফাঁকা সিথিটা সহ্য হয় না তুলিকার। মেয়েটা সাদা থান পরে ঘুরবে, সাজগোজ করবে না, এইসব গোড়া চিন্তাভাবনাকেও তুলিকা একদম প্রশ্রয় দিতে পারেনি। তুলিকা নিজেই শ্রুতিকে সবসময় রঙিন জামাকাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখে, কিন্তু এত করেও কি মেয়েটার বিবর্ণ মলিন মুখে প্রকৃত খুশির ঝলক দেখতে পাবে কোনোদিন তুলিকা? কে জানে। তুলিকা নিজের ভাবনার মাঝেই দেখতে পেল শ্রুতি আনমনা হয়ে বাগানের গাছে জল দিচ্ছে। দূর থেকে মেয়েটাকে দেখে মনে হয় তুলিকার মেয়েটার চোখ দুটো বড় বিষণ্ণ। চেয়েও যেন কিছুতেই মেয়েটা সহজ স্বাভাবিক জীবনে আর ফিরতে পারছে না। বুবান চলে যাওয়ার পর থেকেই তুলিকা চেষ্টা করে মেয়েটাকে সবসময় হাসি খুশি রাখার। মেয়েটাকে ওর বাপের বাড়িতেও আর ফিরতে দেয়নি তুলিকা। শ্রুতির বাপের বাড়ি বলতে তো সেই ওর মামার বাড়ি। ওর বুড়ো মামাটাই ওকে যা একটু মায়ার চোখে দেখে, না হলে ওর মামির তো অত্যাচারের শেষ নেই। মেয়েটা জন্ম থেকে শুধু কষ্টই পেল, আর তাছাড়া শ্রুতি এ বাড়ি ছেড়ে চলে গেলে তুলিকাই বা কি নিয়ে বাঁচত? তুলিকা মেয়েটার মুখে একটু হাসি দেখার জন্য ওকে হাত বাড়িয়ে ডাকে নিজের কাছে। শ্রুতি বিষণ্ণ মুখে ওর হাতের কাজটা ছেড়ে উঠে আসে তুলিকার কাছে। তুলিকা শ্রুতির মাথায় স্নেহের পরশ রেখে বলে ওঠে, হ্যাঁ রে মা, একটু সাজগোজ করিস না কেন আজকাল? শ্রুতি একটু বিষণ্ণ মুখে উত্তর দেয়, আমার ভালো লাগে না মা। তুলিকা মেয়েটার মনের কষ্ট বুঝতে পেরে বলে ওঠে, চল না, তোকে একটা সুন্দর শাড়ি দেখাবো। শ্রুতির মন চাইছিল না ওসব শাড়ি টাড়ি দেখতে। আগে যখন ওর স্বামী রাজীব বেঁচে ছিল তখন শ্রুতির সুন্দর করে সাজতে ইচ্ছে করত। সুন্দর শাড়ি গয়না দেখে শ্রুতির মনটা খুব ভালো হয়ে যেত। কিন্তু এখন এখন যে বড় অনীহা শ্রুতির এই সব কিছুর প্রতি। শ্রুতি বুঝতে পারে তার শাশুড়ি মা তাকে প্রতিনিয়ত খুশি রাখার চেষ্টা করে, যাতে সে তার স্বামী হারানোর কষ্টটা কিছুটা হলেও ভুলতে পারে। মা নিজেও তো তার ছেলেকে হারিয়ে কম কষ্ট পায়নি। তাই এত কষ্টের মাঝেও যখন একজন মা তার পুত্রবধূর কষ্টের কথা ভেবে তাকে হাসি খুশি রাখার চেষ্টা করছে, তখন শ্রুতিরও উচিত সেই মানুষটার ভালোবাসার মূল্য দেওয়া।
তাই শাশুড়ি মায়ের মন রাখতেই শ্রুতি নিজের মধ্যে কপট হাসি খুশি ভাবটা ফুটিয়ে তুলে বলে, চলো মা, তোমার পুরনো গয়নাগাটির শাড়িগুলো আলমারি থেকে বের করে দেখি। যখন রাজীব বেঁচে ছিল তখন শ্রুতি আর তুলিকা দুজনেই অকারণে নিজেদের পুরনো শাড়ি, জামা কাপড়, গয়নাগাটি বের করে ঘাঁটতো। মেয়েদের শাড়ি গয়নার প্রতি অমোঘ আকর্ষণটা তো চিরকালীন, তাই তখন এইসব খুব ভালো লাগতো শ্রুতির। কিন্তু আজ শুধুমাত্র মায়ের কথা ভেবেই শ্রুতি রাজি হলো। শ্রুতির ইচ্ছে করছিল না, তবু মায়ের কথাতেও আলমারি থেকে মায়ের পুরনো শাড়িগুলো বের করে দেখতে শুরু করে। শাড়িগুলো দেখতে দেখতে শ্রুতির মনে হচ্ছিল সত্যি মায়ের শাড়ির কালেকশন কি সুন্দর। শ্রুতি একটা নীল রঙের শাড়ি হাতে নিয়ে বলে ওঠে, মা, এই শাড়িটা কি সুন্দর না? তুলিকা একটু লজ্জা পেয়ে বলে ওঠে, ওটা তোর শ্বশুর মশাই কিনে দিয়েছিল আমাকে। বিয়ের পর ওর দেওয়া প্রথম শাড়ি। শ্রুতি আবার সেই কপট হাসি খুশি ভাবটা বজায় রাখতে কলকল সুরে বলে চলে, বাবা তোমায় খুব ভালোবাসতো বলো। তুলিকাও খোশ মেজাজে বলতে শুরু করে, হ্যাঁ রে মা, তোর শ্বশুর মশাই আমায় খুব ভালোবাসতো। তখন আমার সবে বিয়ে হয়েছে। বিয়ের পর অষ্টমঙ্গলা কাটিয়ে প্রথমবার কিছুদিনের জন্য আমি একা একা বাপের বাড়িতে গেছি। ও মা, কি কাণ্ড! দেখি কাউকে কিছু খবর না দিয়ে ও ওখানে হাজির হয়েছে। সেদিনই ও আমার জন্য এই নীল রঙের শাড়িটা কিনে এনেছিল। আমার কোনো এক তুতো বোনের কাছ থেকে জানতে পেরেছিল ও এই নীল রঙের পিওর সিল্ক আমার খুব প্রিয়। সেই পুরনো দিনের কথা বলতে বলতে তুলিকার ঠোঁটে খুশির ঝলক ফুটে ওঠে। শ্রুতি সেটা বুঝতে পেরে বলে ওঠে, এই স্মৃতিগুলো খুব মিষ্টি বলো। তুলিকা তখনও মুখে সদা প্রসন্ন ভাবটা বজায় রেখে বলে ওঠে, হ্যাঁ, ভাবতেই পারিনি জানিস ও এত কিছু করবে আমার জন্য। তোর শ্বশুর মশাই সেদিন চুপি চুপি আমার কানে কানে বলেছিল, গিন্নি, নতুন বউয়ের মন রাখতে কত কষ্ট করছি দেখো। শ্রুতি এবার তুলিকার কথা শুনে হো হো করে হাসতে হাসতে বলে ওঠে, বাবা তো খুব রসিক মানুষ ছিল গো। তুলিকা মুখে আহ্লাদিত ভাবটা বজায় রেখেই বলে ওঠে, হ্যাঁ, তোর শ্বশুর মশাই খুব হাসি খুশি মানুষ ছিল। সব সময় আমার খেয়াল রাখতো জানিস। যেখান থেকে যা পছন্দ হতো তাই কিনে আনতো আমার জন্য। একবার হায়দ্রাবাদ থেকে মুক্তোর মালা কিনে এনেছিল, বলেছিল, তুলি, তোমায় দারুণ দেখাবে এটা পরে। তারপর জানিস, রোজ অফিস থেকে ফেরার সময় আমার জন্য কত কি পছন্দের ভালো ভালো খাবার কিনে আনতো। শ্রুতি তুলিকার এই গদগদ স্বরে স্মৃতিচারণা দেখে বুঝতে পারল মা তার পুরনো স্মৃতির জগতে ফিরে গিয়ে বেশ ভালোই আছে। বরকে নিয়ে কারোর যদি সত্যি এত মিষ্টি স্মৃতি থেকে থাকে তা তো ভোলা যায় না কখনো। মায়ের কথায় শ্রুতির হুঁশ ফেরে। এবার শ্রুতিও বেশ হাসি হাসি মুখে বলতে শুরু করে, তোমার ছেলেও আমায় কত কি ভালো ভালো জিনিস কিনে গিফট করতো। তুমি তো সবই জানো, আমার তুতো বোনেরাও তার জন্য আমায় কম হিংসে করতো না। শ্রুতির কথা শুনে তুলিকার মুখে না চাইতেই একটা গর্বের হাসি ফুটে ওঠে। তুলিকার হঠাৎ মনে পড়ে যায় ওর মা বলতো, খুব কম ছেলেই ভালো স্বামী হতে পারে, ভালো বাবা, ভালো পুত্র সন্তান তবু তো পাওয়া যায়, কিন্তু ভালো স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তুলিকা জানে তার ছেলেটা শ্রুতিকে খুব ভালোবাসতো। বেশি দিন তো একসাথে সংসার করেনি ওরা, তবু যখন শ্রুতি ওর ছেলেকে ভালো স্বামীর তকমাটা দিচ্ছে, তাহলে বলতে হয় তুলিকা তার ছেলেটাকে প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ করতে পেরেছিল। তুলিকার ভাবনার মাঝেই শ্রুতি বলে উঠল, ঘুমিয়ে পড়ো মা, অনেক রাত হলো। তুলিকা শ্রুতির মাথায় স্নেহের পরশ বুলিয়ে ঘুমোতে চলে যায়। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তুলিকার। তার ঘরে রাখা জলের বোতলটায় জল শেষ হয়ে গেছিল। তুলিকার খুব তেষ্টা পায়। কিচেনে ফ্রিজে রাখা জলের বোতল থেকে জল খেতে গিয়ে হঠাৎ চোখে পড়ে যায় তুলিকার শ্রুতির ঘরে দরজাটা আর্ধেকটা ভেজানো। ওই আধ ভেজানো দরজার ফাঁক দিয়ে তুলিকার নজরে পড়ল মেয়েটা ওর মোবাইলে কিছু একটা দেখে আনমনে চোখের জল মুছছে। তুলিকা আন্দাজ করলো বুবানের ছবি দেখেই বোধহয় মেয়েটা এত রাতে এত কষ্ট পাচ্ছে, কিন্তু ওর কি উচিত এখন মেয়েটাকে সান্ত্বনা দেওয়া। তুলিকা কিছুতেই এগিয়ে যেতে পারল না শ্রুতির কাছে। ওর মনে হলো এই মুহূর্তটা শ্রুতির একান্ত ব্যক্তিগত। কিছু সময় লোকের সান্ত্বনাটাও মানুষের ভালো লাগে না। তুলিকা তবু খুব সাবধানে লুকিয়ে দরজার একটু কাছে এগিয়ে গিয়ে মেয়েটাকে কাছ থেকে একটু ভালো করে দেখার চেষ্টা করে। মেয়েটার কষ্টে তুলিকার বুক ফেটে যাচ্ছিল সে সময়। হঠাৎ শ্রুতি ওর মোবাইলটা ওর হাত থেকে নামিয়ে রাখে বিছানার ওপর। এতক্ষণ তুলিকা শ্রুতির মোবাইলে শ্রুতি কি দেখছে তা দেখতে পারেনি। শুধুমাত্র আন্দাজ করেছিল শ্রুতি মোবাইলে ওর ছেলের ছবি দেখেই কাঁদছে বোধহয়। কিন্তু এবার তুলিকা স্বচক্ষে ওই ছবিটা দেখতে পায়। ছবিটা দেখে হতবাক হয়ে যায় তুলিকা। তুলিকার আন্দাজ কিছু ভুল নয়, ছবিটা ওর ছেলেরই ছিল।
কিন্তু ছবিটা শুধুমাত্র ওর ছেলের ছবি ছিল না, ওই ছবিটা বুবানের সঙ্গে একটি মেয়ের ঘনিষ্ঠ অবস্থায় তোলা ছবি। ওই ছবিটা দেখে নিজের দু চোখকে বিশ্বাস করতে পারছিল না তুলিকা। তুলিকার তাক লেগে যাচ্ছিল ছবিটা দেখে। এমন ছবি বুবান তুললো কেন? তবে কি বুবানের সাথে এই মেয়েটির কোনো সম্পর্ক ছিল, তাকে বিয়ের আগে না পরে? আর শ্রুতির কাছে বা বুবানের এমন ঘনিষ্ঠ অবস্থার ছবি এলো কোথা থেকে? একের পর এক জটিল প্রশ্নে তুলিকা তখন জেরবার, কিন্তু কিছুতেই বুঝতেই পারছে না তুলিকা সত্যি কি ওর শ্রুতির কাছ থেকে নিজের এই এত দুরূহ প্রশ্নের কৈফিয়ত চাওয়া উচিত। হঠাৎই ভীষণ মানসিক দিক দিয়ে ভারাক্রান্ত হয়ে পড়ে তুলিকা। একটা মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর মানুষের কাছে এটুকু সান্ত্বনাই থাকে, সে যখন বেঁচে ছিল তখন সে খুব ভালো মানুষ ছিল। জীবদ্দশায় সে কোনো অনৈতিক কাজ করেনি, নিজের কাছের মানুষদের অনৈতিকভাবে সে ঠকায়নি। কিন্তু আজ বুবানের মৃত্যুর কিছু সময়ের মধ্যেই তুলিকা তার ছেলের জীবনের এ কোন লজ্জাজনক গোপন সত্যি জানতে পারল। পুরো সত্যিটা না জানা পর্যন্ত তুলিকার শান্তি হচ্ছিল না। তুলিকা শ্রুতির ঘরের ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢোকে। শ্রুতি এই মাঝরাতে শাশুড়িকে হঠাৎ নিজের ঘরে দেখতে পেয়ে হকচকিয়ে ওঠে। নিজের মোবাইলটা চকিতে ছোঁ মেরে তুলিকার চোখের সামনে থেকে সরিয়ে নেয় শ্রুতি, পাছে তুলিকা আন্দাজ করতে না পারে শ্রুতি এত রাতে ঠিক কোন ছবি দেখে নিজের চোখের জল ফেলছিল। কিন্তু ততক্ষণে সত্যিটা অনেকটাই আন্দাজ করা হয়ে গেছিল তুলিকার। তুলিকা শ্রুতির ঘরে ঢুকে গম্ভীর স্বরে বলে ওঠে, বৌমা, তুই কার ছবি দেখছিলি ওটা? বুবানের সাথে ওই মেয়েটা কে? ওরা এত অন্তরঙ্গ অবস্থায় ছবি তুলছে কেন? আমার তো এত দূর থেকে ওই ছবিটা দেখতে লজ্জা করছে। শ্রুতি চকিতে বুকের ভেতর জমে থাকা একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বুঝতে পারল তার শাশুড়ি মায়ের কাছ থেকে আজ আর কিছুই লুকোনো সম্ভব নয়। শ্রুতি নিজের অজান্তেই ভেসে ওঠা চোখের জল মুছতে মুছতে বলে উঠল, তোমার ছেলের বিয়ের এই কমাসের মধ্যেই অবৈধ সম্পর্ক হয়েছিল ওর অফিস কলিগের সাথে। ওর অফিসেও ব্যাপারটা বেশ কিছুজন জানতো। আমি প্রথমটায় কিছুই বুঝতে পারিনি, পরে ওর দরকারি সমস্ত জিনিস গোছগাছ করতে গিয়ে হঠাৎই একদিন এরকমই একটা ওদের ঘনিষ্ঠ অবস্থায় তোলা ছবি ভুল করে আমার নজরে পড়ে যায়। ও কখনো ভাবতেই পারেনি এইভাবে ওর গোপন সত্যিটা আমার চোখের সামনে চলে আসতে পারে বলে। তাইও ওর মোবাইলের লকটা খুলে রেখেই কিছুক্ষণের জন্য বাথরুমে গেছিল, কারণ ও জানতো ওকে না জিজ্ঞেস করে ওর ফোন ঘাটাঘাটি করাটা আমার অভ্যেস নয়। আমি ওকে অবিশ্বাস করিনি কখনো। সেই বিশ্বাস থেকেই বোধহয় ও ফোনটা আনলক অবস্থাতেই আমার সামনে রেখে বাথরুমে চলে গেছিল। কিন্তু সেই দিন ওর ফোন থেকে একটা দরকারি নাম্বার নিতে গিয়েই এই ছবিটা ভুল করে আমার নজরে পড়ে যায়। আমি নিজের দু চোখে বিশ্বাস করতে পারছিলাম না তখন। তোমার ছেলেও বাথরুম থেকে বেরিয়ে দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। আমি ওর জামার কলার ধরে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করেছিলাম সেদিন, কেন করলে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা? তোমার ছেলে সেদিন অনেক কাকুতি মিনতি করে আমায় বুঝিয়েছিল ওর ভুল হয়ে গেছে, ও আর কখনো এই ভুল করবে না। ওই মেয়েটাই খারাপ, তাই ওই মেয়েটাই ওকে ফাঁসিয়েছে। এতে ওর কোনো দোষ নেই। আমি ওকে একটা সুযোগ দিলে ও আবার নিজেকে শুধরে নেবে। আমার খুব ভয় করছিল ওকে আর একটা সুযোগ দিতে, কিন্তু ও তো আমার বিয়ে করা বর ছিল। এত সহজে কি আমি আমার নতুন বিয়ে, সংসার এই সব কিছু ভেঙে ফেলতে পারতাম? আমরা মেয়েরা যে বড্ড ক্ষমাশীল হই মা, আমরা আমাদের সংসারটাকে বুকে আগলে রাখি। তাই আমিও কখনো ভাবতে পারিনি আমার হাতে গড়া এই সংসারটা এইভাবে ভেঙে যেতে পারে বলে। শ্রুতির এতক্ষণের কথা শুনে তুলিকা বাকরুদ্ধ হয়ে যায়। শ্রুতির কথাগুলো শুনে তুলিকার সেন্সগুলো তখন কাজ করা বন্ধ করে দিচ্ছিল। বড্ড ঝা ঝা করছিল তুলিকার কান দুটো। তুলিকা হতবাক হয়েই প্রশ্ন করে বসে, তারপর কি করলি তুই? শ্রুতি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ক্ষমা করে দিয়েছিলাম তোমার ছেলেকে, কিন্তু তোমার ছেলে ওই পরকীয়ার জাল থেকে তখনও বেরোতে পারিনি মা। ওর অফিস কলিগ খবর এনে দিয়েছিল আমায় ওর মৃত্যুর আগে পর্যন্ত ওর ওই মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল। এই ছবিটা আমায় ওর সেই অফিস কলিগ অশোকদা পাঠিয়েছিল। অশোকদা আমায় নিজের বোনের নজরে দেখে। একই অফিসে কাজ করা দরুন অশোকদা পুরো ব্যাপারটাই আগে থাকতেই জানতো। আমি অনুরোধ করেছিলাম অশোক দাকে ওর পুরো সত্যিটা আমায় জানানোর জন্য। আমি অনুমান করেছিলাম রাজীব আমার কাছে নিজেকে শোধরানোর মিথ্যে নাটক করলো, কিন্তু ও ওই মহিলার মোহজাল ছিঁড়ে তখনও বেরোতে পারেনি।
অশোকদার কাছ থেকে সমস্ত খবর পেয়ে যখন আমি নিশ্চিত হই আমার অনুমান মিথ্যে নয় বলে, তখনই এই এত বড় দুর্ঘটনায় হঠাৎই তোমার ছেলে মারা যায়। অভিমান অভিযোগ করার মানুষটাই যখন পৃথিবী ছেড়ে চলে গেল, তখন আর ওর জীবনের এত বড় লজ্জাজনক সত্যিটা সবার সামনে এনে ওকে আর কারোর চোখে ছোট করতে চাইনি আমি। আমার মনে হলো যে কোনো অপরাধের সবচাইতে বড় শাস্তি হলো ক্ষমা। আমি ওর জঘন্য ঘৃণ্য সত্যিটা সবার সামনে এনে ওকে সবার সামনে ছোট করে দিয়ে প্রতিশোধ তুলতে চাইনি। চেয়েছিলাম ওর অন্যায়টা চাপা দিয়ে রেখে প্রতিশোধ নিতে। ক্ষমাও বোধহয় এক প্রকারের প্রতিশোধ নেওয়া হয়। হয়তো এইভাবেই তোমার ছেলেকে বোঝাতে চেয়েছিলাম আমি যে তোমার সাথে আমার কতটা পার্থক্য। আজ যদি আমি সবার সামনে তোমার এই নোংরা কার্যকলাপ ফাঁস করে দিই, তুমি সবার চোখে কতটা নিচে নেমে যাবে তাহলে। কিন্তু তখন তোমার সাথে আমার কি এমন পার্থক্য থাকবে? আমিও তো তোমার মতো ইতর হয়ে যাব বলো। তুলিকা এত অবধি শুনে চমকে তাকায় শ্রুতির দিকে। শ্রুতি ইতস্তত করে বলে ওঠে, তোমার ছেলেকে ইতর বললাম বলে ক্ষমা করে দিও মা। তুলিকা বুকের ভিতর হতাশ যন্ত্রণাদের বন্দি করে নিষ্প্রাণ স্বরে বলে উঠল, বুঝতে পারছি সবটা। শ্রুতি আবার বলতে শুরু করলো, তাই ওর এই গোপন লজ্জাজনক জীবন সম্পর্কে আমি কোনোদিন কাউকে কিছুই জানাইনি মা। শ্রুতির মুখে নিজের গুণধর ছেলের চরিত্রের এই নমুনা শুনে তুলিকা তখন স্তম্ভিত হয়ে যায়। ও তখন ভাবতে পারছিল না ওর শিক্ষায় মানুষ হওয়া ছেলেটা এত নিচে নেমে গেল কি করে। তুলিকা নিজের ভাবনার ঘোরজাল থেকে বেরিয়ে শ্রুতির দিকে অবাক হয়ে তাকায়। শ্রুতি তখনও এক নাগাড়ে কেঁদে চলেছে। তুলিকা বুকের গভীরে জমে থাকা একটা লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে ভারাক্রান্ত স্বরে বলে উঠল, তোদের দুজনের জীবনে এত তাড়াতাড়ি এত ঘটনা ঘটে গেছে, অথচ আমি কিছুই জানতে পারলাম না। কি অদ্ভুত না পুরো ব্যাপারটা। শ্রুতি নিজের চোখের জল মুছতে মুছতে বলল, তুমি তখন কিছুদিনের জন্য মাসির বাড়ি বেড়াতে গেছিলে মা। পুরো ঘটনাটাই তোমার অনুপস্থিতিতে ঘটেছিল, তাই তুমি কিছুই জানো না। তুমি ফিরে আসার পর আমরা আমাদের মধ্যে ঘটে যাওয়া এই গোপন ঘটনার আভাস কাউকে দিতে চাইনি, তাই তুমিও তখন কিছুই জানতে পারোনি। যদিও শুরুর দিকটায় আমার বিশ্বাস ছিল তোমার ছেলে হয়তো সত্যি নিজেকে শুধরে নিয়েছে, কিন্তু ও যে আমায় লুকিয়ে লুকিয়ে ওই একই অন্যায় রোজ করে যাচ্ছে, আমি তখনও তা পুরোপুরিভাবে বুঝতে পারিনি মা। তুলিকা আবার অবাক হয়ে শ্রুতির মুখের দিকে তাকায়। শ্রুতির মুখটা ভীষণ শুকনো, বড় করুণ দেখাচ্ছিল তখন। তুলিকার মনে হলো মেয়েটার হতাশ বিবর্ণ মুখটা দেখে তুলিকার সব সময় মনে হতো স্বামী হারানোর যন্ত্রণার বিষাদ লুকিয়ে আছে ওর চোখ দুটোতে, অথচ এতদিনে ঘুণাক্ষরেও কখনো তুলিকা টের পায়নি ওর এই বিষাদগ্রস্ত চোখ দুটোর কারুণ্য শুধুমাত্র স্বামী বিয়োগের যন্ত্রণার জন্য নয়, স্বামীর কাছ থেকে প্রতারিত হওয়ার যন্ত্রণাও লুকিয়েছিল তাতে। সেই মুহূর্তে হঠাৎ মনে হলো তুলিকার স্বামী বিয়োগের যন্ত্রণার থেকে অনেক বেশি মারাত্মক হয় স্বামীর কাছ থেকে প্রতারিত হওয়ার যন্ত্রণা। এই যন্ত্রণা প্রতি মুহূর্তে একটা মানুষকে ধীরে ধীরে ক্ষয় করে, অথচ মেয়েটা কি অবলীলায় প্রতি মুহূর্তে এই যন্ত্রণা মুখ বুজে সহ্য করে গেছে। এত বড় একটা ঘটে যাওয়া ঘটনার আজ ঘুণাক্ষরেও কখনো বুঝতে দেয়নি তুলিকাকে। তুলিকা এই ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। ওর মুখ থেকে আর কোনো কথা বেরোচ্ছিল না। হঠাৎ ওর মনে পড়ে যায় নিজের জীবনের অপ্রিয় কিছু সত্যি। বিধবা হওয়ার এতদিন পরেও তুলিকা যে চরম সত্যি কারোর সামনে কোনোদিন ফাঁস হতে দেয়নি। আজ শ্রুতির কাছ থেকে ওর জীবনের এই যন্ত্রণার গল্প শুনে তুলিকারও হঠাৎ নিজের জীবনের যন্ত্রণার অতীত মনে পড়ে গেল। বিয়ের পর প্রেমের জোয়ারে ভাসছিল তখন তুলিকা। বুবান তখন 5 বছরের। তখন তুলিকার চোখে বুবানের বাবার মতো এত ভালো মানুষ আর কেউ হয় না, অথচ সেই সরল বিশ্বাসেও একদিন চরম আঘাত লাগলো। তুলিকা হঠাৎই একদিন জানতে পারলো বুবানের বাবার তার বাল্যবন্ধুর বোনের সাথে দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক আছে। তুলিকার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল তখন। এত বড় কঠিন সত্যিতে তুলিকা কম তো আঘাত পায়নি তখন। এমনকি নিজের শাশুড়ি মায়ের কাছে এ ব্যাপারে কোনো নালিশ করতেও যায়নি তুলিকা। প্রতিদিন প্রতি মুহূর্তে নীরব যন্ত্রণাদেরও একাই সহ্য করছিল। তবু নিজের শাশুড়ি মায়ের কাছ থেকে তাকে শুনতে হয়েছিল স্বামীকে ঘরে বেঁধে রাখা হলো মেয়ে মানুষের কাজ। তুমি আমার ছেলেটাকে যদি এ সংসারে বেঁধে রাখতে পারতে তাহলে আমার ছেলেটার এত বাইরের দিকে মন চলে যেত না। সেদিন শাশুড়ি মায়ের এই চরম অযৌক্তিক কথার কোনো প্রতিবাদ করতে পারেনি তুলিকা। নীরবে তুলিকার গাল বেয়ে নোনা জলের স্রোত গড়িয়ে পড়েছিল।
তুলিকা খুব বলতে চেয়েছিল সেদিন, মা, আপনি কেন পারেননি আপনার স্বামীকে ঘরে বেঁধে রাখতে? আপনারও তো রূপ যৌবন কিছু কম ছিল না, আপনিও তো অপরূপ সুন্দরী ছিলেন। তাহলে আপনি কেন স্বামীর মন ঘরে বাঁধতে অক্ষম হলেন? কেন চিরটাকাল পুরুষ মানুষের মন ঘরে বেঁধে রাখার দায় মেয়েদের ঘাড়ে এসেই বর্তায়? কই, বউয়ের মন ঘরে বেঁধে রাখার জন্য পুরুষকে তো কোনো ছলাকলার সাহায্য নিতে হয় না। তাহলে চিরকাল বউদেরকেই কেন এই দোষারোপের দাঁড়িপাল্লায় বসতে হয়? স্বামীকে সে ঘরে বেঁধে রাখতে পারল না, অথচ স্বামীর মন ঘরে না টেকার সব থেকে বড় আঘাতটাও তো তাকেই পেতে হচ্ছে। এই চরম নিষ্ঠুর সত্যির সামনে দাঁড়িয়ে সত্যি কি কোনো মেয়ের কিছু করার থাকে? তবু তো নিরুপায়ভাবে সব সত্যি মেনেই নিতে হয়। কালের স্রোতে ক্ষয়ে যেতে থাকে টুকরো টুকরো লক্ষ লক্ষ মুহূর্তের জীবন। চোরাবালিতে পড়ে থাকে শুধু কিছু না বলে উঠতে পারা যন্ত্রণাদের নীরব অভিব্যক্তি। ক্ষমা করতে চেয়েও কি সত্যি সবটাই মন থেকে ক্ষমা করা যায়? মুখ বুজে মেনে নেওয়াটা কি এতটাই সহজ? তাহলে এই হাসি হাসি মুখে নিজের সুখী সংসারের মিথ্যে আস্ফোলনটা কি এক দীর্ঘ মিথ্যে ব্যর্থ প্রয়াস, নাকি সবটাই শুধু অভিনয়? আজও এই জটিল প্রশ্নের উত্তর খুঁজে পায়নি তুলিকা। শুধু বুঝতে পেরেছে যে মেয়েটা নিজের বাপের বাড়ির মেয়েবেলার জীবনটা ছেড়ে চোখে নতুন জীবন শুরু করার অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে এসে ওঠে। সেই মেয়েটা কখন যেন নিজের জীবনের সমস্ত কষ্ট ভুলে স্বামীর হাসিতে হাসতে শিখে যায়। স্বামীর কষ্টে কষ্ট পায়, শুধুমাত্র তার শয্যা সঙ্গিনী হয় না, প্রসব যন্ত্রণা সহ্য করে তার সন্তানের মা হয়। সারাদিনের খাটাখাটনির পর বাড়ি ফেরা মানুষটার কপালের ভাঁজে জমা ঘাম দেখে বোঝার চেষ্টা করে সারাদিন ওর খুব কষ্ট গেল না। কখন যেন তার সমগ্র সত্তা, তার সমগ্র অস্তিত্বকে স্বামীর অস্তিত্বের সাথে সে এমন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ফেলে যে নিজের অজান্তেই স্বামীর অন্যায়, স্বামীর দোষগুলোকে আড়াল করতে শিখে যায়। যখন মেয়েটার বাবা মা বলতো, জামাইটা কি বছরান্তে একবারও আমাদের সাথে দেখা করতে আসতে পারে না, সেই মেয়েটা আবার তড়িঘড়িতে স্বামীর ভুলগুলোকে চাপা দিতে বলে ওঠে, বাবা জানো তো ওর অফিসে কতটা কাজের চাপ, ও তো আমাকেই সময় দিতে পারে না। কিন্তু মেয়েটা কি তখন নিজেই জানে না আসল সত্যিটা কি? কিন্তু সে তখন সত্যিটাকে আড়াল করতে চাইছে প্রাণপণে। স্বামীর অপমান যে তখন তারও অপমান। হতে পারে সেই মানুষটা ভুল, হতে পারে সেই মানুষটা অন্যায় করছে, তবু তো সে তার স্বামী হয়। সত্যি কি সবাই পারে জোর গলায় নিজের স্বামীর অন্যায়গুলো সবার সামনে আনতে? পারে না, অনেকেই পারে না। তুলিকার মতোই বেশিরভাগ মেয়েরাই স্বামী সুখের মিথ্যে ঢাক পেটায়। অন্তরের সত্যিটা অন্তরালেই থাকে চিরকাল। নিজের সারা জীবন দিয়ে মেয়েটা সেই অবাঞ্ছিত অপ্রিয় সত্যিটা আগলায়, পাছে স্বামীকে অপমানিত না হতে হয় সবার সামনে। ছেলেমেয়েরা বড় হওয়ার পর যখন চিৎকার করে বলে, বাবা তো চিরটাকাল এই সংসারটার প্রতি অন্যায় করেই গেল, তখনও সেই মেয়েটা ভীতু ভীতু গলায় বলে ওঠে, চুপ কর বাবা, পাড়া প্রতিবেশী লোকজনকে এসব গোপন সত্যি জানিয়ে নিজের বাবাকে সবার সামনে ছোট করে দিস না। তোর বাবার থেকে অনেক খারাপ স্বামী বাবা হয়। এমন অনেক পুরুষ মানুষ হয় যারা নিজের সংসারের দায়িত্বটাও নিতে চায় না। তার থেকে তো তোর বাবা অনেক ভালো। তারপর ছেলেমেয়েরা চুপ করে ঘরে ফিরে যায়, কিন্তু রাতের অন্ধকারে নিভৃতে কি মেয়েটাকেও তার এই যন্ত্রণাগুলো একবারও ভাবায় না? ভাবায়, নিশ্চয়ই ভাবায়। কিন্তু মেয়েটার তখন হঠাৎ মনে পড়ে যায় তার মায়ের বলে যাওয়া কথা। মা যেন কি বলেছিল, বাবা মায়ের গয়না নিয়ে বেশ্যাবাড়ি চলে গেছিল। তবু তো মা জীবনের শেষ দিন পর্যন্ত বাবার সাথেই হাসি মুখে সংসার করে গেছে। কে জানতে পেরেছে মায়ের মনের গভীরে লুকিয়ে থাকা অসহ্য যন্ত্রণার কথা? আর এই সংস্কারই হয়তো এইভাবে যুগের পর যুগ গেঁথে যায় আমাদের চিন্তা ভাবনায়। এইভাবে এগিয়ে চলে একের পর এক প্রজন্ম। তুলিকার ভাবনার মাঝে শ্রুতি বলে ওঠে, মা, কি ভাবছো? তুলিকা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কোনোদিন ভাবতে পারিনি আমি তোর মধ্যে নিজের প্রতিবিম্বটা এইভাবেই দেখতে পাবো। রাত শেষে তখন ভোরের সূর্যের আভা পূব আকাশে ছড়িয়ে পড়ছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।